ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা ভূগোলের শিলামণ্ডল থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা শিলামণ্ডল থেকে আরও দুটো ক্লাস দেব, যেখানে আপনারা একদম অনেকগুলো এমসিকিউ বা অনেকগুলো প্রশ্ন পাবেন। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো প্রথম যে আমাদের কাছে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে পৃথিবীতে সর্বাধিক ভূমিকম্প হয়। এটার আনসার হবে জাপানে। তো জাপান কেন? জাপান অ্যাকচুয়ালি স্পেসিফিক রিং অফ ফায়ার, যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। এই প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ের মধ্যে অবস্থিত। তার ফলে এখানে অনেকগুলো কী রয়েছে, আগ্নেয়গিরি রয়েছে, এবং জাপানের মধ্যে সবচেয়ে বেশি কি হয়, জাপানের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এবং জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম জাপানের মধ্যে সূর্য উদয় হয়। তারপর দেখুন, পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ বলয় হলো, তো এটা আশা করি সবাই আনসার করতে পারবেন, প্রশান্ত মহাসাগরীয় উভয় তীরবর্তী বলয়। এটা এরকম রিং অফ ফায়ার একটু গুলো এরকম আছে, যেটা দেখতে কোমর বন্ধনীর মতো, ঠিক আছে? তার জন্য প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। তো আপনার প্রশান্ত মহাসাগরের একদম সাইড দিয়ে দেখবেন এই রিং অফ ফায়ার রয়েছে, বইয়ের মধ্যে আপনারা এটা দেখতে পারেন। হ্যাঁ, তারপর আমাদের কাছে রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো আনসার হবে রিক্টার স্কেল। আপনাদেরকে এই বিষয়টা আগে জানিয়ে রাখি। দেখুন, যদি আসে ভূমিকম্প যে হয়, ভূমিকম্পের উৎপত্তি কিসের সাহায্যে নির্ণয় করা হয়? এটা হবে আমাদের সিসমোগ্রাফ। আর যদি বলে তীব্রতা, তাহলে রিক্টার স্কেল। এবং ভূমিকম্প কিন্তু রয়েছে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। পি তরঙ্গ জিনিসটা কি? পি তরঙ্গ হচ্ছে আমাদের প্রাথমিক তরঙ্গ, এস তরঙ্গ মানে সেকেন্ডারি, যেটা হচ্ছে আমাদের এটাকে কী বলা হয়, প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, আর একটা হচ্ছে এল তরঙ্গ, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এই ভূমিকম্পের তীব্রতা যে আমরা দেখি, এবং মনে রাখবেন এল তরঙ্গের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তারপর আমাদের কাছে রয়েছে যে প্রশ্নটা, এটা হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট বড় বড় সমুদ্রের ঢেউকে বলা হয়, তো এটাকে বলা হবে সুনামি। কেন বলা হয়? অ্যাকচুয়ালি সমুদ্রের নিচে যখন ভূমিকম্প স্টার্ট হয়, তখন সমুদ্রের জল উপকূল বাগের দিকে ছড়িয়ে পড়ে বড় বড় ঢেউয়ের আকারে। হ্যাঁ, তো এটাকে বলা হয় সুনামি। তারপর দেখুন, অতি সম্প্রতি ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূমিকম্প হয়। এটা হচ্ছে 2004 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। তো আনসার হবে 3 নম্বর যেটা। তারপর আমাদের কাছে প্রশ্ন রয়েছে, ভূপৃষ্ঠে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে, তো মনে রাখবেন এটা হবে 5 থেকে 8 কিলোমিটার। তো এটা এখানে অপশন যে 3 নম্বর রয়েছে, এটা হবে। 7 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে, ভূগর্ভের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কী বলা হবে? কেন্দ্র। অ্যাকচুয়ালি দেখুন, যেখানে ভূমিকম্পটা স্টার্ট হয় মাটির নিচে, এটাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কিন্তু মনে রাখবেন, সমকোণে ভূমিকম্প, ধরুন এখানে স্টার্ট হলো, এটা আমাদের পৃথিবী, সমকোণে সবচেয়ে উপরের যে জায়গাটা, যেখানে প্রথম ভূমিকম্প অনুভূত হয়, এটাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। তো মনে রাখবেন, ভূমিকম্পের উপকেন্দ্র হচ্ছে একদম যেটা আমরা সমকোণে পাই 90 ডিগ্রি একদম উপরের দিকে। হ্যাঁ, এটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। তারপর দেখুন, এখানে যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, প্রশ্নটা হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় কোথায় হয়? এটা হবে উপকেন্দ্রে। জাপানি শব্দ সু এর অর্থ হলো বন্দর বা পোতাশ্রয়। তারপর আমাদের কাছে রয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় সাধারণত দেখা যায়, এটা 16 কিমি। কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। তো আমি যেখান থেকে, যে বইটা থেকে দিচ্ছি, এখানে 16 কিমি রয়েছে। তারপর পৃথিবীতে ভূমিকম্প প্রবণ বলয় আছে 3টি, ঠিক আছে? তো একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মধ্যে যেটা রয়েছে, আর একটা হচ্ছে ইউরেশিয়ান, যেটা হিমালয় পর্বত নিয়ে একদম এদিকে চলে গেছে। তো নামটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সর্বাধিক ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পের, মনে রাখবেন, এল তরঙ্গে। সব প্রাথমিক তরঙ্গ পি তরঙ্গ, এটা সিসমোগ্রাফে সবচেয়ে দ্রুত ধরা পড়ে। আনসার হচ্ছে এল তরঙ্গে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এল তরঙ্গে। জাপানি শব্দ নামে এর অর্থ মনে রাখবেন ঢেউ। তারপর ভূমিকম্প তরঙ্গ মূলত, তো ভূমিকম্প তরঙ্গ মূলত সবাই জানে 3 প্রকার। একটু আগে বললাম পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। 1883 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কারণ, এটা হচ্ছে অগ্ন্যুৎপাত। প্রশান্ত মহাসাগরের বলয়ে সংঘটিত হয় মোট ভূমিকম্পের 80%। মনে রাখবেন কত শতাংশ? এটা হচ্ছে 80%। তারপর আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে,
ভারতে সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, ভারতের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই হবে হিমালয় পার্বত্য অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চল, এবং এটা কিন্তু উত্তর ভারত হয়ে চলে এসেছে, যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠন হয়েছে। তো অনেক কিছুই রয়েছে এই বিষয়টা জানার, তবে এই বিষয়টা মনে রাখবেন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে। অসমের ডিবং নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল, মনে রাখবেন এটা হচ্ছে ভূমিকম্পের ফলে। অসমের ডিবং নদী এটা কি ভূমিকম্পের ফলে কিন্তু তার গতিপথ পরিবর্তিত হয়েছিল। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে। সর্বাধিক গতিবেগ সম্পন্ন ভূমিকম্প পি তরঙ্গ, একটু আগে আপনাদের আমি জানিয়ে দিলাম যে পি তরঙ্গ যেটা রয়েছে এটা সবচেয়ে অতি দ্রুত চলাফেরা করে, এবং এটি 3টি মাধ্যম দিয়ে চলাফেরা করতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়, সব মাধ্যম দিয়ে এটা চলাফেরা করতে পারে। তারপর দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত হলো, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। মনে রাখবেন কোনটা? আরাবল্লী পর্বত। ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। পাশাপাশি আরাবল্লী পর্বত হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত। আরাবল্লী পর্বতের বেশিরভাগ অংশ হচ্ছে আমাদের রাজস্থানে। হ্যাঁ, রাজস্থানে। এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, মনে রাখবেন পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, যার গড় উচ্চতা সবচেয়ে বেশি। পাশাপাশি এখানে রয়েছে দেখুন, পৃথিবীর ছাদ বলা হয় পামের মালভূমিকে, আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম মালভূমি, এটা মনে রাখবেন তিব্বত মালভূমি। এই বিষয়টা আপনারা মনে রাখবেন, এবং এটা মনে রাখবেন যে পামের মালভূমির যে গ্রন্থিটা রয়েছে এটা থেকে কী কী পর্বতের সৃষ্টি হয়েছে। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে জাপানের ফুজিয়ামা। কি হবে আনসার? জাপানের ফুজিয়ামা। তারপর আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে দেখুন, ভূপৃষ্ঠের বহুদূর বিস্তৃত সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপকে বলা হয় পর্বত। ঠিক আছে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য কী। পর্বতের একটা উচ্চতম শৃঙ্গ থাকবে, যেমন হিমালয়ের মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আর এই যে আমরা যদি বলি মালভূমি হচ্ছে এরকম টেবিল ল্যান্ড, এরকম চূড়া থাকে না, একদম এরকম উপরে, একটু উপরে, কিন্তু এটা হচ্ছে টেবিল ল্যান্ড বলা হয় এটাকে। তারপর দেখুন আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে, কোমল পাললিক শিলায় বাজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় বঙ্গীল পর্বত। এখন যদি বলা হয় কয়েকটি বিশিষ্ট বঙ্গীল পর্বত, তাহলে আপনারা লিখবেন হিমালয় পর্বতমালা। এটা কোথায় অবস্থিত? এটা এশিয়া মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকাতে রয়েছে আমাদের রকি পর্বতমালা, দক্ষিণ আমেরিকাতে আন্দিজ পর্বতমালা, পাশাপাশি ইউরোপের আলপস পর্বতমালা। এইগুলো হচ্ছে পৃথিবীর কিছু বিখ্যাত বঙ্গীল পর্বত। তারপর দেখুন, যেসব আগ্নেয়গিরি থেকে প্রায়ই অগ্নুৎপাত হয় তাকে কি বলা হবে? যেহেতু প্রায়ই অগ্নুৎপাত বলা হচ্ছে, তাহলে এটা হবে সক্রিয় আগ্নেয়গিরি, সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। তারপর আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো হচ্ছে, প্রথম 7 নম্বর যেটা রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূভাগকে কী বলা হবে? সবাই জানে সমভূমি। সমভূমি হচ্ছে 300 মিটারের নিচে হয়, আর 300 মিটার থেকে আমাদের 1000 মিটারের নিচে যেটা, এটাকে বলা হয়, একটু দেখতে হবে, এটা হচ্ছে মালভূমি। আর তারপর হচ্ছে মালভূমি, তারপর পাহাড় পর্বত, একটু আমাকে দেখতে হবে যে কোনটা কতটুকু। তারপর দেখুন, প্লাবনের ফলে নদী তীরবর্তী নিচু স্থান ভরাট হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাবনভূমি। যেহেতু প্লাবনের ফলে হচ্ছে, তাহলে প্লাবনভূমি হবে। ভারতের একটি স্তূপ পর্বত, এটা আশা করি সবাই পারবেন, সাতপুরা পর্বত। তবে ভারতের স্তূপ পর্বত তো বিন্ধ্য পর্বতও, কিন্তু এখানে সাতপুরা পর্বত। তো কিছু উল্লেখযোগ্য সাতপুরা পর্বত মানে এই স্তূপ পর্বত হচ্ছে, যেমন ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, মনে রাখবেন জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটা বিখ্যাত স্তূপ পর্বত। তারপর আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নিই আমরা। তো দেখুন, দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশে লাভাগঠিত মালভূমিকে বলা হয় ডেকান ট্র্যাপ। এটা মনে রাখবেন, লাভাগঠিত মালভূমি, এটা হচ্ছে ব্যাসাল্ট লাভা দ্বারা সৃষ্ট একটা মালভূমি। ডেকান ট্র্যাপ মালভূমি পৃথিবীর একটা প্রাচীন মালভূমি, এবং যার মৃত্তিকা হচ্ছে কালো, যার জন্য বলা হয় এটাকে কৃষ্ণ মৃত্তিকার আরেকটা নাম রেগুর, যেখানে তুলা চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে। তারপরে দেখুন, যেখানে কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠেছে বেশি পরিমাণে। তারপরে দেখুন, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম। তো পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম হচ্ছে, বৃহত্তম যেহেতু বলা হচ্ছে, এটা হবে আমাদের তিব্বত মালভূমি। এটা কুয়েনলুন ও হিমালয় পর্বতমালার মাঝে অবস্থিত। তারপর দেখুন, ক্যালডারা হলো এক প্রকার কি আগ্নেয়গিরি সৃষ্ট গর্ত।
মালভূমি, সমভূমি, বদ্বীপ। তো আনসার হবে আগ্নেয়গিরি, সৃষ্ট গর্ত। এরকম যখন এইরকম পাইপের মতো থাকে, এই জায়গাটা উড়ে চলে যায়, এখানে ক্যালডেরার সৃষ্টি হয়, যেখানে অনেক সময় বৃষ্টি হলে জলও থাকে, হ্রদের সৃষ্টি হয়। তো আমরা যখন আলোচনা করেছিলাম আগ্নেয়গিরি নিয়ে, তখন হয়তোবা আমরা এই বিষয়টা বিস্তারিত বলেছিলাম। আকৃতি, গঠন, উচ্চতা, ডাল ও উৎপত্তির পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠের যাবতীয় পর্বতকে ভাগ করা যায় 4 ভাগে। ভাগগুলি কী কী? আমি তো জানি, নবীন বঙ্গীল পর্বতমালা, স্তূপ পর্বতমালা, আগ্নেয় পর্বতমালা, যেটাকে আগ্নেয় পর্বতমালা, আর একটা সঞ্চয়জাত পর্বতমালা, এরকম 4টা হবে। তারপরে দেখুন, গ্রস্ত উপত্যকার ওপর নাম কি? সবাই জানে গ্রেবেন। তো গ্রস্ত উপত্যকা কি? অ্যাকচুয়ালি যেমন সাতপুরা পর্বতমালা, এটা কি ধরনের পর্বতমালা? এটা হচ্ছে আমাদের নবীন বঙ্গীল, আরেকটা কি বললাম আমি? স্তূপ পর্বত। তো এটা কি হয়, দুটো প্লেট যখন তাকে এরকম ক্র্যাক হওয়ার ফলে ধরুন এটা সরে গেল, এখানে এই জায়গাটা নিচে নেমে গেল। তো নিচে নেমে যাওয়ার ফলে কি হয়, উপরের জায়গাটি পর্বতের মতো দেখায়, আর নিচের জায়গাটাকে বলা হয় এই গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এদিকে আমাদের নর্মদা নদী, তারপর তাপি নদী, এই দুটো কী হয়েছে, ভারতের পশ্চিম যে উপকূল রয়েছে আরব সাগরে এসে পতিত হয়েছে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে। তো তারপর মনে রাখবেন, একটি সমপ্রায় ভূমির উদাহরণ হচ্ছে মেঘালয় মালভূমি। তুরানের নিম্নভূমি, মনে রাখবেন অনবত সমভূমি। জার্মান লুইসের অর্থ হচ্ছে সূক্ষ্ম পরিকরা। ঠিক আছে, তারপর হচ্ছে বাজাদা সমভূমি অবস্থিত মরু অঞ্চলে। মাউন্ট পুপু একটি আগ্নেয় পর্বত, আর আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, আর একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। আচ্ছা, তারপর কি? তারপর আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে, দেখুন, ফ্রান্সের বুজ একটি, মনে রাখবেন, স্তূপ পর্বত। মনে রাখার বিষয় স্তূপ পর্বত। ফ্রান্সের বুজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা পর্বত, এগুলি বিখ্যাত কিছু স্তূপ পর্বত। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাপ্তি নদী। সাতপুরা একটি স্তূপ পর্বত, এখানে রয়েছে স্তূপ পর্বত। চ্যুতির ফলে গঠিত হয়। চ্যুতির ফলে কি গঠিত হয়? স্তূপ পর্বত। একটু আগে আপনাদেরকে বললাম। আল্পস একটি, তো আল্পস কি? আল্পস নবীন বঙ্গীল পর্বত। আল্পস, হিমালয়, রকি, অ্যান্ডিজ, এগুলো হচ্ছে নবীন বঙ্গীল পর্বত। যে পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় সেটি হলো অ্যাটলাস পর্বত। কর্ণাটকের মালনাদ সমভূমি, এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। স্তূপ পর্বতের দুপাশের ডাল কি হয়? ব্যাস কারা হয়। টেবিলল্যান্ড বলা হয় মালভূমিকে। যে আগ্নেয়গিরি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, সেটি হলো ইটালির স্ট্রমলি। সেটা কি? ইটালির স্ট্রমলি। তারপর হচ্ছে ক্ষয়জাত পর্বতের ওপর নাম, এটা ক্ষয়জাত পর্বতের ওপর নাম হচ্ছে অবশিষ্ট পর্বত। তো ক্ষয়জাত পর্বত হচ্ছে ভারতের আরাবল্লী পর্বত। তো এটা হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত এবং ভারতের পাশাপাশি পৃথিবীর একটি প্রাচীনতম পর্বত। তো তারপর আমাদের কাছে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টির কারণ ভূ আলোড়ন। তারপর কি? ভূ আলোড়ন এখন বলতে গেলে প্লেট টেকটনিক, অনেক বিষয় বলতে হবে, জাস্ট আপনারা এখন এটা মনে রাখুন, ভূ আলোড়ন। তো একটি ম্যানাডোনকের উদাহরণ হচ্ছে পরেশনাথ পাহাড়। 33 একটি মহিকাত, মনে রাখবেন 33 একটি কি? মহিকাত। ভারতের সর্বোচ্চ মালভূমি, এটা সবাই পারবেন, লাদাখ মালভূমি ভারতের হচ্ছে সর্বোচ্চ মালভূমি। তো এই দেখুন, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, জাস্ট এটা টাইপিং করার টাইম নেই, তার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে, এবং আপনারা ক্লাসগুলো যদি দেখেন, আমি একদম ভূগোলের যে এমসিকিউর মাধ্যমে পুরো টপিকটা আমি এই 8-10 দিনের মধ্যে শেষ করার একটা ইচ্ছা রয়েছে। তো আপনারা ভালোভাবে দেখবেন, আশা করি আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।